সাদ্দাম সন্ত্রাসবাদী নন, সাদ্দাম সমাজসেবী। আদালতে মামলা চলছিল, ইরাকের আদালত নয়, পশ্চিমবঙ্গেরই আদালতে মামলা চলছিল এবং সেখানে সাদ্দামের আইনজীবী প্রাণপণে কাকুতি মিনতি করে বোঝানোর চেষ্টা করেন যে দেখুন, এই যে সাদ্দামকে পুলিশ ধরেছে, সাদ্দাম কিন্তু সমাজ বিরোধী নয়, সাদ্দাম সন্ত্রাসবাদী নয়, সাদ্দাম আসলে সমাজসেবী, মানুষের জন্য সে কাজ করে। কিন্তু আজকালকার এই সমাজে আমরা সমাজসেবীদের প্রতি কতটা নির্দয় একবার ভাবুন। আদালত এই কথায় একেবারে কর্ণপাত করলোই না। আদালত কিন্তু সাদ্দামকে পুলিশের হেফাজতে পাঠিয়ে দিয়েছে এবং এভাবেই একজন সমাজসেবী সমাজ থেকে আপাতত বেশ খানিকটা দূরে চলে গেছে। শুরুটা কোথা থেকে হচ্ছে সেই কথায় একটু আসি। আসলে এই সাদ্দামের ঘটনা নিয়ে যখন পড়াশোনা করছিলাম ভাবছিলাম যে সত্যি আমরা পশ্চিমবঙ্গে কি ধরনের ঠক জালিয়াত ধরিবাজদের পুষে রেখেছি। ভেবেছিলাম উইকেন্ডে এই পর্বটা করব, কিন্তু তার আগেই অনেক কিছু ঘটে যাচ্ছে, অতএব আজকে এই নিয়ে কথা বলছি। শুরুটা একদম করা যাক। সাদ্দাম কে? সাদ্দাম হুসেন নন, ইনি হচ্ছেন কুলতলির সাদ্দাম সর্দার। তবে এই কুলতলির সাদ্দাম সর্দার এবং ইরাকের সাদ্দাম হুসেনের মধ্যে একটা মিলও আছে। জানা যায় যে সাদ্দাম হুসেন নাকি তার বাড়ির নিচে বিভিন্ন রকম সুড়ঙ্গের জাল বিছিয়ে রাখতেন, যাতে কোনো রকম আক্রমণ এলে, চাপ পড়লেই তিনি টুক করে সুড়ঙ্গ দিয়ে হাপিস হয়ে যেতে পারেন। এবং সাদ্দাম হুসেনকে কিন্তু ধরাও হয়েছিল সেই রকমই মাটির তলার একটা গর্ত থেকে। তো আমাদের কুলতলির এই যে সাদ্দাম সর্দার, সেও সুড়ঙ্গ ভীষণ ভালোবাসে, তারও বাড়ির নিচে ছিল সুড়ঙ্গ। এই সাদ্দাম সর্দারের মূল ব্যবসাটা ছিল হচ্ছে প্রতারণার, মানুষকে ঠকানোর। জানা যায় সাদ্দামের বাবা মুকসেদ, তার পেশা ছিল কবিরাজি, কিন্তু সেও এই মানুষ ঠকানোর ব্যবসা, প্রতারণার ব্যবসাই করতো। কিন্তু বাবা যখন ব্যবসাটা করতো তখন কারবারটা একটু ছোট ছিল। একবার নাকি সাদ্দামের বাবা মুকসেদ এই প্রতারণা চক্র থেকে 10 লক্ষ টাকা পেয়েছিল, তারপরে এই চক্র থেকে সে বেরিয়ে আসে। জানা যাচ্ছে মুকসেদ 3টি বিয়ে করেছেন। মুকসেদের দ্বিতীয় স্ত্রীর ছেলে হচ্ছেন সাদ্দাম। মুকসেদের তৃতীয় স্ত্রীর একটি ছেলে রয়েছে যার নাম সৈরুল, এবং সেও এই প্রতারণা চক্রের সঙ্গে সম্ভবত যুক্ত, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, পুলিশের তরফ থেকে সে কথা জানানো হয়। এবং তারই সঙ্গে পুলিশের সন্দেহ যে সাদ্দামের আরেক খুড়তুতো ভাই রয়েছে যার নাম সাকাত, সেও কিন্তু এই প্রতারণা চক্রের অন্যতম মূল মাথা। তার মানে বুঝতেই পারছেন এটা একদম একটা ফ্যামিলি বিজনেস, সবাই মিলে লুটিয়াজ, আর তো কোনো নেই কাজ। তা সাদ্দাম এই যে প্রতারণা চক্র চালাতো, যে ব্যবসাটা করতো, সেটা কি? সাদ্দামের ব্যবসা ছিল মূর্তি বিক্রি করা, সোনার মূর্তি, প্রাচীন মূর্তি বলে সে মূর্তি বিক্রি করতো। একটা করে মূর্তি নিয়ে আসতো, গরিব মানুষজনকে সেগুলো দেখিয়ে বলতো যে এই দেখো এটা সোনার মূর্তি, মাছ ধরতে গিয়ে এই মূর্তিটা পাওয়া গেছে। এবং সাদ্দাম এই মূর্তিগুলো যাচাই করার জন্য সুরির সাক্ষী মাতাল ফিট করে রেখেছিল, গ্রামবাসীদের মধ্যে নিজের লোকজনকে ফিট করে রাখতো, তাদের এগিয়ে দিয়ে বলতো যে ওরা দেখো মূর্তিটা কুড়িয়ে পেয়েছে মাছ ধরতে গিয়ে, বা পুকুরের মধ্যে থেকে পেয়েছে, নদীর মধ্যে থেকে পেয়েছে, এই মূর্তিটা 100 বছরের পুরনো, বা এইটা সোনার একটা মূর্তি, এইটা তুমি যদি নিয়ে গিয়ে শহরে বিক্রি করো কিংবা বিদেশে বিক্রি করো তুমি কোটি কোটি টাকা পাবে, তাহলে আমার কাছ থেকে তুমি এত টাকায় এই মূর্তিটা কিনে নাও। এবার এই মূর্তিগুলোর বিভিন্ন রকম গল্প হতো। দেখুন, এই ধরনের গল্প আপনিও চারিদিকে প্রচুর শুনেছেন, যে কোনো একটা পুকুর থেকে পাওয়া গেছে 100 বছরের পুরনো একখানা মূর্তি, গুপ্তধনের মধ্যে এই মূর্তিটা ছিল, জমিদার বাড়ির লোকজন ইংরেজদের অত্যাচারের হাত থেকে পালানোর সময় এইরকম সব মূর্তি সেগুলো পুকুরের জলের মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছিলেন, এবং তারপর আজ এত বছর পরে সেই মূর্তি উদ্ধার হয়েছে। তো এবার এই মূর্তিগুলো যে আসল মূর্তি সেটা গ্রামবাসীরা কি করে বুঝতেন? মানে আসল তো নয়, এগুলো তো নকল। তো যাচাই করে কি দেখা হতো না? হতো। এর জন্যও সাদ্দাম এবং তার গ্যাং একটা উপায় বের করেছিল, অভিনব একখানা উপায়। সেখানে কি করা হতো, এই মূর্তিগুলোর কিছু কিছু অংশ বিশেষ কায়দায় তৈরি করা হতো। মানে মূর্তিটার ধরুন শুধু নাকের অংশটা বা শুধু কানের অংশটা খাঁটি সোনা দিয়ে তৈরি করা হতো। এবার যখন যাচাই করার সময় আসতো, তখন মূর্তির ঠিক সেই অংশটা যেটা খাঁটি সোনা দিয়ে তৈরি, সেই জায়গাটা যাচাই করে দেখানো হতো। অতএব সামনে যিনি রয়েছেন তিনি মনে করতেন পুরো মূর্তিটাই সোনার, খাঁটি সোনা রয়েছে, একটু যাচাই করে দেখে ফেললাম, ঠিক আছে আমি তাহলে এটা কিনবো। এইবার যখন সমস্ত দরদাম হয়ে গেল, সবকিছু যাচাই করা হয়ে গেল, এইবার সাদ্দাম এবং তার গ্যাং এই সমস্ত মানুষকে বলতেন যে অমুক জায়গায় চলে আসবে, ওই হাটে চলে আসবে, ওখানে তোমাকে মূর্তিটা বিক্রি করা হবে, নগদ টাকা নিয়ে আসবে। এবার যারা কিনতে আগ্রহী তারা টাকা পয়সা নিয়ে, ক্যাশ টাকা নিয়ে যখন সেই জায়গায় গিয়ে পৌঁছাতেন, তখন সাদ্দাম এবং তার গ্যাং তাদের কাছ থেকে সমস্ত টাকা লুটপাট করে নিয়ে পালিয়ে যেত। মূর্তি টুর্তি তো অবশ্যই তারা কিছুই পেতেন না। পুলিশ বলছে সাদ্দাম যাদের এইভাবে ঠকিয়েছে, যাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, তারাও কিন্তু পুলিশের কাছে এসে অভিযোগ জানাতেন না বেশিরভাগ সময়, কারণ তারা ভাবতেন চোরা কারবারির মধ্যে তারাও কিন্তু ফেঁসে যাবেন। কারণ তারা যে জিনিসটা কিনতে গেছেন নগদ টাকা দিয়ে, সেটাও তো তারা খুব একদম আইন সিদ্ধভাবে কিনছেন।
কিনছেন তা নয়, এটাও একটা লিগাল পারচেজ ছিল না। অতএব তারাও এই চোরা কারবারের মধ্যে ফেসে যেতে পারেন, তাদেরকেও শাস্তি দেওয়া হতে পারে, এই ভয়ে তারা পুলিশের কাছে যেতেন না। কিন্তু তারপরেও পুলিশ বলছে গত 1 বছরে প্রায় 3খানা অভিযোগ জমা পড়েছে এইরকম। শেষ অভিযোগটা যিনি করেছিলেন তিনি নদিয়ার বাসিন্দা। পুলিশ তদন্ত শুরু করে। এবার পুলিশ যখন এই সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে যায় তখন পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। বলা হচ্ছে পুলিশকে ঘিরে ধরে গুলি পর্যন্ত চালানো হয় এবং তাতে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। কেমন যেন শোনা শোনা লাগছে না এই প্লটটা? অফিসাররা গেছেন তল্লাশি করতে, তদন্ত করতে, তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। মানে পশ্চিমবঙ্গের আর জাত থাকলো না, কোনো ইউনিকনেস নেই, বারবার একই ঘটনা। যাই হোক, এরপরে তো পুলিশ ফাইনালি গিয়ে পৌঁছায় সাদ্দামের ঘরে, কিন্তু ততক্ষণে তো সাদ্দাম একেবারে পগারপাড়। এরপরেই পুলিশ দেখে যে সাদ্দামের বাড়ির নিচে সুড়ঙ্গ, এবং যেখানে সেখানে নয়, একেবারে সাদ্দামের শোয়ার ঘরের নিচ দিয়ে একটা সুড়ঙ্গ গেছে, সেটা গিয়ে মিশছে একটা খালে। মানে ওই সুড়ঙ্গ দিয়ে পগারপার হয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। প্রাথমিকভাবে পুলিশ সেটাই অনুমান করেছিল। ভাবুন একবার, সাদ্দাম এত বড় সমাজসেবী যে তার মনে হয়েছিল যে রাত বিরেতে যদি ডাক পড়ে, মানুষ ডাকে, যদি সমাজের জন্য কিছু করতে হয়, তাহলে দরজা দিয়ে বেরোতে তো অনেকটা দেরি হয়ে যাবে। তার থেকে বরং একদম যেখানে শুয়ে তিনি ঘুমাচ্ছেন সেখান থেকে উঠেই, বিছানা থেকে নেমেই 1 লাফে ওই সুড়ঙ্গের ভেতর দিয়ে উনি চলে যাবেন এবং খাল দিয়ে বেরিয়ে যাবেন। সমাজসেবা করার জন্যই হয়তো সুড়ঙ্গটা উনি কেটে রেখেছিলেন। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করে যে ওই সুড়ঙ্গ দিয়েই তিনি পালিয়েছেন, কারণ ওই সুড়ঙ্গটা একটা খালের সঙ্গে মিশছে, আর খালটা গিয়ে মিশছিল মাতলা নদীতে। যাই হোক, এরপরে আরো এদিক ওদিক করার পর ফাইনালি পুলিশ ধরতে পারে সাদ্দাম সর্দারকে। জানা যায় একটি মাছের ভেড়ির আলাঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারই সঙ্গে বলা হয় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম মান্নান খান। এবং বলা হচ্ছে এই মান্নান খান আবার একজন সিপিআইএম এর নেতা। আর যে মাছের ভেড়ির আলাঘর থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে সেই মাছের ভেড়ি এই মান্নান খানের। তারপরে তো সাদ্দামকে আদালতে তোলা হয়েছে, নানা রকম কথাবার্তাও চলছে, কিন্তু এই মুহূর্তে একটা সন্দেহ দানা বাঁধছে। আর সেটা হচ্ছে সাদ্দাম একটা প্রতারণা চক্র চালাতো এবং তার বাড়িতে একখানা সুড়ঙ্গ ছিল। এই দুটো জিনিস কেমন যেন ম্যাচ করছে না। মানে আপনি যদি দেখেন আপনার পাড়ার মোড়ের যে মস্তান, সে হাতে একখানা পেটো বোমা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি বলবেন হ্যাঁ এটা হতে পারে। বা নিদেন পক্ষে তার হাতে একটা 6 শট আপনি দেখলে বলবেন যে হ্যাঁ ঠিক আছে হতে পারে। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার পাড়ার মস্তান সে হাতে একখানা বেরেটা ARX 160 অ্যাসল্ট রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আপনাকে বুঝতে হবে দাল মে কুছ কালা হ্যায়। মানে তার মানে শুধু পাড়ার মস্তান নয়, কিন্তু আরো ঝানু নারকেল। তো সেই রকমই এখন কিন্তু সাদ্দামের ক্ষেত্রেও সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে যে ওই সুড়ঙ্গ কেন ছিল, আরো অন্যদিকে অন্যরকম কোনো কারবার ব্যবসা ছিল কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সাদ্দামের আইনজীবী যেরকম আদালতে একটি যুক্তি বের করেছেন যে সাদ্দাম আসলে সন্ত্রাসবাদী নন, তিনি একজন সমাজসেবী, সেই রকমই সাদ্দামের আরো একটা দাবি আছে। কেন ছিল তার ঘরের নিচে সুড়ঙ্গ? সাদ্দামের বক্তব্য মাছের চাষ করার জন্যই তো তিনি সুড়ঙ্গটা করেছিলেন। তিনি তো পেশায় মাছের চাষি, চাষবাস করেই তার সংসার চলে। অনেক দিনের তার ইচ্ছে ছিল যে তিনি ওই খালের ঢেউকে কাজে লাগিয়ে সুড়ঙ্গের ভেতরে মাগুর মাছ চাষ করবেন, সেই কারণে তিনি সুড়ঙ্গটা তৈরি করেছিলেন। এবং এই মাগুর মাছ চাষ করার জন্য সুড়ঙ্গের মুখে তিনি জালও দিতে চেয়েছিলেন, কিন্তু গ্রামবাসীরা আপত্তি করায় সেটা দেওয়া হয়নি, এবং তারপর থেকেই ওই সুড়ঙ্গটা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলে ওই মাগুর মাছ চাষের জন্যই সুড়ঙ্গটা তিনি রেখেছিলেন। একটা অসাধারণ বিজনেস প্ল্যান, একটা মাস্টার স্ট্রোক, যেটা হতেও হলো না। যেমন আমাদের এই পশ্চিমবঙ্গে কাশফুলের বালিশ হলো না, যেমন আমাদের এই পশ্চিমবঙ্গে ওই আলুর দম বা ঘুগনির দোকানের পাশে বা চপের দোকানের পাশে জেলুসিলের দোকান দেওয়া হলো না। দেখুন, এই সাদ্দামকে মনে রাখবেন। আমার ভয় হয় যে অনেক বড় বড় ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যায় এবং সেগুলোর মাঝখানে আমরা এই সাদ্দামদের ভুলে যাই, এই সাদ্দামরা হারিয়ে যায়। দেখুন, সাদ্দাম সর্দার, সাদ্দাম প্রতারক সর্দার, সুড়ঙ্গের ভেতরে মাগুর মাছ চাষ স্পেশালিস্ট, এই রকম লোকজনকে মনে রাখতে হবে। এত বড় একজন ব্যবসায়ী, এত বড় একজন সমাজসেবী, এই রকম বড় ব্যবসায়ী এবং সমাজসেবীর পাশে দাঁড়ান, তাকে মনে রাখুন, জল খান আর মুখে হাসি রাখুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।